সুরঞ্জনাকে বেশ কদিন যাবৎ লাঞ্চ ব্রেকে খুঁজে পেলাম না। আমি একা একা একতলার বাগানে উঠোনে কয়েক চক্কর মেরে ফিরে যাই নিজের অফিস রুমে। ড্রাইভাররা তখন গাড়ি নিয়ে সাহেবদের সঙ্গে চলে গেছে। কয়েকজন চাকর বাকর মালি এরা রান্না করে, ওই যেখানে ওরা রান্না করতো সেখানে। বিকেলের দিকেও সুরঞ্জনা আমার আগে আগেই বেরিয়ে যায়। রিসেপশন রুম আমি দেখি ফাঁকা যখন বাড়ি ফিরি তখন। একদিন সকালের দিকে ওকে ফোন করে জিজ্ঞেস করলাম, কোথায় থাকিস তুই বলতো লাঞ্চ ব্রেকে? ও প্রথমে একটু গাঁই গাঁই করে মানে একটু এড়িয়ে যেতে চাইছিল, সোজা উত্তর দিতে চাচ্ছিল না। একটু পরে চেপে ধরতেই বলে দিল যে লাঞ্চের সময় ও সাহেবদের সঙ্গেই গাড়িতে করে ওই আলিপুরে চলে যায়। সেখানে রাশিয়ান বউদের ও ইংরেজি শেখানোর কাজ নিয়েছে। তো এ তো খুব ভালো কথা, তো লুকোচ্ছিল কেন? হ্যাঁ, এতে আমার একটু এক্সট্রা ইনকাম হচ্ছে বুঝলি তো, আওয়ারলি বেসিসে আমি টাকাটা নিই। একদিন দেখলাম চন্দ্রশেখর দা লাঞ্চের সময় নিচেই রয়েছে, সঙ্গে একটা সাইকেল। আপনি আজ গাড়ি নিয়ে বেরোননি চন্দ্রশেখর দা? না, আজ ওই মোটা সাহেব নিজেই ড্রাইভ করতে চাইলো, অন্য গাড়িগুলো বাকি ড্রাইভারেরা নিয়ে গেছে। আমার কিছু একটা শিখতে ইচ্ছে করে মাঝে মাঝে, যেমন গাড়ি চালানো কি সাইকেল চালানো। তাই চন্দ্রশেখর দাকে বলি, আচ্ছা এই বয়সে কি আমি সাইকেল চালানো শিখতে পারবো? শুনেছি একেবারে ছোটবেলা নাকি শিখে নিতে হয়। চন্দ্রশেখর দা খুব সিরিয়াস হয়ে বলে, কেন পারবেন না? আপনার সাইকেল আছে? নেই। তাহলে সাইকেল কিনুন একটা। কেমন দাম পড়ে? ভালো জিনিস কিনতে চাইলে ১,৫০০ টাকা পড়বে। হিরো সাইকেল, বুঝলেন তো? আপনি কিনে আনুন, আমি শিখিয়ে দেবো আপনাকে। আর সাহেবরা যদি দেখে ফেলে? ওরা কি আর সবসময় থাকছে নাকি? আপনি যখন টাইম পাবেন তখন শেখাবো, ও নিয়ে চিন্তা করবেন না। আর যদি ড্রাইভিং শিখি? আর সেটার জন্য আপনাকে ড্রাইভিং স্কুলে যেতে হবে। কাছেই আছে ভগবান দাস মোটর ট্রেনিং স্কুল, খুব ভালো শেখায়। শেখা হয়ে গেলে লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে হয় ওই মোটর ভেহিকেলসে, ওটা ম্যানেজ হয়ে যাবে। আপনি আমায় নিয়ে যাবেন ড্রাইভিং স্কুলে? আমি তো চিনি না, যেদিন বলবেন। কথা হয়ে রইল আমাদের, কিন্তু আমার মনের মধ্যে একটা দোটানা। এসব শিখতে গেলে খরচ আছে, সবে ১ মাস ভালো মাইনে পেয়েছি, এখনই কি এতগুলো টাকা খরচ করে ফেলা ঠিক হবে? চন্দ্রশেখর দা কেমন একটু উসখুস করে কিছু বলবার জন্য, তারপর বলে, জিজ্ঞেসই করে ফেলে আমাকে, আচ্ছা দিদি, বেশ কদিন আগে একটা ফিয়াট গাড়ি, বুঝলেন, এই গেটের সামনে রাখা ছিল। গাড়িটা তার আগেও কয়েকবার এখানে দেখা গেছে। আমি বুঝতে পারি কোন গাড়ির কথা বলছে চন্দ্রশেখর দা, তবে চুপ করে অপেক্ষা করি এর পরবর্তী বাক্যের জন্য, এর পরে কি বলবে। একটা লোক কি আপনাকে ডিস্টার্ব করছিল? হ্যাঁ, ঠিক বলেছেন, কিন্তু কেমন করে জানলেন? আমরা ছিলাম না তখন, কিন্তু আমাদের লোকেরা তো নজর রেখেছিল। শুনুন, একটা কথা বলে দিই, কেউ যদি আপনাকে ডিস্টার্ব করে আমাকে বলে দেবেন। আমরা সবাই আছি এখানে, এমন সাইজ করে দেব যে এই রাস্তায় গাড়ি ঢোকানোর হিম্মত থাকবে না। মনে হয় সব খুলেই বলি চন্দ্রশেখর দাকে। ভয়েস বলে ওই যে লোকটা, যে আমাকে ফলো করতে করতে এই অফিসের গেট অবধি পৌঁছে গেছে, সে আসলে তো আগে আমার এমপ্লয়ার ছিল। লোকটা আরেকজনকে সঙ্গে করে আমায় হোটেলের ঘরে পর্যন্ত নিয়ে গেছিল বদমতলবে। সেখান থেকে পালিয়েছি ঠিকই, কিন্তু ওই লোকটা সম্ভবত হার স্বীকার করতে পারছে না। ওর উদ্দেশ্য তো সফল হয়নি, তাই খুঁজে খুঁজে এই অবধি এসেছে। না, এত কথা চন্দ্রশেখর তাকে বলা যাবে না, বললেও সে কতটা কিরকম করে বুঝবে সেসবেরও তো ঝুঁকি আছে। বড় সহজেই মেয়েদের গায়ে কলঙ্ক লেগে যায়। আমি শুধু ধন্যবাদ দিই চন্দ্রশেখর দাকে। আমার মেয়ের ব্যাপারেও কিছুটা আঁচ করেছে সে। বলছে সেদিন যে বাচ্চাটা এসেছিল আপনার নিজের বাচ্চা, তাই না? আপনার মা নিয়ে এসেছিল, খুব স্মার্ট বাচ্চা, জেদ ধরে দাঁড়িয়েছিল আপনার সঙ্গে দেখা করবে বলে। ওইটুকু হলে কি হবে, একদম ভয় না পেয়ে আমার সঙ্গে ভেতরে এলো। ওর দিদাকে বললো একটু পরে এসে নিয়ে যেতে। ও আবার আসবে চন্দ্রশেখর দা, সামনের মাসের 10 তারিখে। ওর সেদিন জন্মদিন। চন্দ্রশেখর দা হাসে। যদি কোনো কাজে আসে আপনার বলবেন দিদি,
যদি গাড়ি লাগে কোথাও যেতে আমাকে বলবেন। না না, গাড়ি আর কোথায় যাব, গাড়ি কেন আমার লাগবে, আমি তো হেঁটে কিছুটা, বাকিটা বাসে করে যাই। আর যদি গাড়ি আপনার নিজের হতো অবশ্যই বলতাম, আবদার করে চড়তাম আপনার গাড়িতে। হ্যাঁ, চন্দ্রশেখরদা বলে, গাড়ি কোম্পানির ঠিকই, কিন্তু চালাই তো আমরা। যতক্ষণ স্টিয়ারিং ধরে রেখেছি, যতক্ষণ পাইলটের সিটে বসে আছি, গাড়ির কন্ট্রোল কিন্তু আমার হাতে। অ্যাটলিস্ট এটুকু মানেন তো। এমনই ভবিতব্য এর 1-2 দিন পরেই চন্দ্রশেখরদার মাজদা গাড়িতে চড়বার সুযোগ এসে গেল, এবং পুরোপুরি অফিস টাইমে। চিফ অ্যাকাউন্টেন্ট আমায় ডেকে পাঠিয়েছিল তার ঘরে। আলিয়াসাকে সঙ্গে করে যেতে বলল যে প্রিন্স আনোয়ার শাহ রোডে স্বরাজ মাজদার এক ডিলারের দোকানে আরও গাড়ি কেনা হবে কোম্পানির জন্য, অন্তত আরও 2টো মাজদা না হলে চলছে না। গাড়িতে আলিয়াসা বসেছে, আমি বসেছি। শেষ মুহূর্তে প্রায় দৌড়ে এলেন আমাদের সেই চিফ অ্যাকাউন্টেন্ট লাবানভ। চন্দ্রশেখর তার পাশে বসে পড়ল সে। আমাকে সঙ্গে করে নিয়ে যাবার কারণ হচ্ছে ভাষা। এই 2 সাহেব বাংলা হোক কি ইংরেজি বা হিন্দি, কোনোটাই এক বর্ণ বলতে পারে না, বুঝতেও পারে না। আমি হব এদের দোভাষী। দোভাষীর কাজ এর আগেও করেছি আমি, তবে সম্পূর্ণ ভিন্ন পটভূমিকায়। কিন্তু আমাকে নিল কেন এরা? গাড়ি চলছে আর আমি ভাবছি, মিশাকে নিলেই তো পারতো, নয়তো মিঠুবাবুকে। মিঠুবাবু গাড়ির ব্যাপারটা তো আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝে। আমি তো নভিস। তবে কি খুব আর্জেন্ট কিছু? তবে কি মিঠুবাবু আসেনি আজ? হবেও বা। আনোয়ার শাহ রোডের মোড়টায় গাড়ি এসে দাঁড়িয়েছে ট্রাফিক সিগন্যালে। আমার মনের মধ্যে আরেকটা প্রশ্ন বিদ্যুতের মতো ঝিলিক মারে। আচ্ছা, এই চিফ অ্যাকাউন্টেন্ট ওর বউয়ের সঙ্গে কোন ভাষায় কথা বলে? ওদের তো কোনো কমন ল্যাঙ্গুয়েজই নেই। আশ্চর্য ব্যাপার তো। তাকে তো জিজ্ঞেস করা যাবে না, তবে কাকে জিজ্ঞেস করবো এই ধাঁধার উত্তর? মিশাকে, সুরঞ্জনাকে, নাকি অর্জুন বাবুকে? ফুটপাথে ডাব বিক্রি হচ্ছে। ডাব দেখলেই আমার নারকেল মনে পড়ে গেল, আর হাসি চেপে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। অর্জুনবাবু তো আগের দিন সেই নারকেল কি সব বলেছেন, অর্জুনবাবুর মুখটা খালি মনে পড়ছে। তো অর্জুনবাবুকে জিজ্ঞেস করলে আদিরসত্ত্বক উত্তর তো উনি আসবেই, দেবেনই উনি, তাই বলবেন। হয়তো বলে বসবে, বার্তা বলার দরকার পড়বে কেন স্বামী স্ত্রীতে, আসল কাজটুকু হলেই তো হলো, মানে এই ধরনেরই কথাবার্তা। তো এয়ার কন্ডিশন শোরুমে আমরা গেলাম। তবে সেখানে ঢোকা সত্ত্বেও আলিয়াসা কিন্তু দরদর করে তখন ঘেমে যাচ্ছে, ওর ঘাম আর হ্যাবিট আর কমছে না। আমাদের ঢুকতে দেখে শোরুমের ভেতরে হালকা একটা উত্তেজনা শুরু হলো। শতগুলো 2-3 জন সাহেব এসেছে। সেলসের একজন ব্যক্তি গড়গড়িয়ে অনেক কিছু বলে গেল ইংরেজিতে। আমি তাকে যত বলি যে সাহেব হলেও এরা কেউ ইংরেজি বোঝে না, আমি এদের ইন্টারপ্রেটার। আমরা 2টো গাড়ি কিনবার পরিকল্পনা নিয়ে এসেছি। আমার বক্তব্য তার মাথায় ঢোকেই না, বা হয়তো ভাবে সাহেব যখন একেবারেই কি ইংরেজি জানবে না, কিছু ইংরেজি নিশ্চয়ই বুঝবে। তো সে সাহেব দুজনের সঙ্গে অনেক কিছু বলে গেল ইংরেজিতে। আলিয়াসা রকম ঘামছে দেখে কে একজন যেন কোল্ড ড্রিঙ্কসের বোতল ধরিয়ে দিয়েছে তার হাতে। কাঁচের দেয়ালের বাইরে ফুটপাথে ডাবওয়ালার দিকে তাকায় আলিয়াসা। সেলসম্যানের নির্দেশে একের পর এক ডাব আসতে আরম্ভ করলো শোরুমে। আর দোভাষীর বাসটা যে আমিই করব এই ব্যাপারটা হজম হতে হতে মিনিট 10 তো কেটে গেল অন্তত। আলিয়াসাকে ইঙ্গিতে ওখান থেকে সরে যেতে বলল আমাদের চিফ অ্যাকাউন্টেন্ট। কথাবার্তা দাম যা হবে সবই তার এবং সেলসম্যানের মধ্যে। ম্যানেজার তখন দোকানে নেই, তবুও ম্যানেজারের ঘরে গিয়ে আমরা কথা শুরু করলাম। এবার আমার চমকাবার পালা। দাম কমাতে নয়, বাড়াতে বলছেন লেবানভ। আমার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, ওদের বলো 2টো গাড়িতে 3 লাখ বাড়িয়ে দিতে। বাড়িয়ে দিতে নাকি কমাতে? বাড়াতে। আমি ব্যাপারটা বাংলা করে সেলসম্যানকে বলে দিলাম। আমারও তার মতো দশা। 3 লাখ কি করে কমাবো বলুন? অত মার্জিন আমাদের থাকে না। কমাবেন না, বাড়াবেন। লোকটা ঘাবড়ে গিয়ে অদ্ভুত দৃষ্টিতে যুগপৎ তাকায় আমাদের দুজনের দিকে। একবার আমার দিকে তাকাচ্ছে, একবার লাবণ্যের দিকে তাকাচ্ছে। পাগল টাগল ভাবছে কিনা কে জানে।
তারপরে বলে, এই ধরনের ডিল তো আগে কখনো করিনি, কাইন্ডলি একটু ওয়েট করুন, আমাদের ম্যানেজার এক্ষুনি এসে পড়বেন। লাবণ্য হাতের ঘড়ির দিকে তাকায়, তারও তাড়া আছে। নো স্যার, নো স্যার, নো স্যার, প্লিজ 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 ওয়েট ফর 5 মিনিটস। সত্যি ম্যানেজার এসে পড়ে মিনিট 5-এর মধ্যে। দাম 3 লাখ বাড়ানোর ব্যাপারটা সে বুঝে নেয় সহজেই, কিন্তু রাজি হতে চায় না। লাবণ্যও ছাড়ার পাত্র নয়। সোজা বলে দিলাম আমরা যে এরকম করলে কিন্তু আমরা অন্য ডিলার দেখে নেব। উঠে আসছি দেখে ম্যানেজার পথ আটকায় আমাদের, একটু কনসিডার করতে বলে যে 3 লাখের জায়গায় যদি ওটা 1 লাখ করা যায়। এখন আর আমাকে দোভাষীর ভূমিকা কিন্তু পালন করতে হচ্ছে না। একটা গাবদা ক্যালকুলেটার ম্যানেজার সংখ্যাটা টাইপ করে লাবণ্যকে দেখাচ্ছে। উনি লাবণ্য মাথা নেড়ে তা অস্বীকার করে, মেনে নিতে অস্বীকার করছে, মানে বার্গেন হচ্ছে। ভাষা টাষা কিছু লাগছে না। এবার লাবণ্য আমাকেও ঘর থেকে বেরিয়ে যেতে বলল। ছোট ঘর থেকে বেরিয়ে আমরা দেখলাম আলিয়াসা ফুটপাথের উপর ডাবওয়ালার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং চন্দ্রশেখরটাও সেখানে। ডাবওয়ালা মানে খাওয়া ডাব কাটারি দিয়ে 2 ভাগ করে চিড়ে দিল। চন্দ্রশেখরটা ইশারা করে করে বোঝাচ্ছে আলিয়াসাকে শ্বাস কেমন করে চেঁচে চেঁচে তুলে খেতে হয়। সেই আগের সেলসম্যান আবার আমার কাছে এগিয়ে এসে বলে, আপনি কি কাজ করেন এই কোম্পানিতে? সারাক্ষণ এদের সঙ্গে সঙ্গে ঘুরতে হয়? না না, সারাক্ষণ নয়, অন্য কাজও আছে। কমিশন বেসিসে আপনিও একটা পার্সেন্টেজ পাবেন এই ডিল থেকে, তাই না ম্যাডাম? ফিরবার পথে লাবণ্য বেশ খুশি খুশি ওদেরকে পেছনে বসতে দিয়ে আমি চন্দ্রশেখর তার পাশে বসতে যাব, দেবেই না। আমার সামনে বসতে পারে, না না, তুমি মেয়ে, তুমি পেছনে বসো, ড্রাইভারের পাশে একদম বসবে না। ভাগ্যিস চন্দ্রশেখর তার রাশিয়ান বোঝে না। শুনে বুঝতে পারলে আমি কিন্তু মরমে মরে যেতাম। আমাকে খুব ধন্যবাদ দিল লাবানভ, বলল ওই ডিলারের দোকান থেকে এবার লোক আসবে আমাদের অফিসে, তখন আমাকেও থাকতে হবে সেখানে, কারণ ওই দোভাষীর কাজটা তো আমাকেই করতে হবে কিনা। সেদিন বিকেলের পর আমার আবার ডাক পড়েছে লাবানভের ঘরে। গিয়ে দেখি ওর বউও ওখানে বসে। তার টেবিল একটু দূরে, যদিও সে তার নিজের মানে কি বলবো, যদি সে তার নিজের টেবিলে ছিল না, সে তার বরের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। আমি ঢুকতেই সে সরে গেল, তারপর খুব অনিচ্ছার ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে গেল। লাবণ্য ফোন করলো রিসেপশনে, নিচে কেউ সম্ভবত অপেক্ষা করছেন, তাকে উপরে ডেকে পাঠালো। এখন সুরঞ্জনা রাশিয়ান জানে বলে লাবণ্যের সুবিধা হয়েছে, মিনিট 2-এর মধ্যেই একজন মিস্ত্রি গোছের লোক এসে হাজির। সাহেবকে দেখে একটু কাঁচুমাচু ভাব, সাহেব কিছু বলছে না তাকে, কেবল পিটপিট করে দেখছে। লোকটি কাঁদো কাঁদো হয়ে আমার দিকে ফিরে বলল, ওই ডিশটা কিন্তু খারাপ হয়নি, আপনি বিশ্বাস করুন, আমি টেস্ট করে দেখিয়ে দিতে পারি। সাহেবকে বুঝিয়ে বলুন না একটু। কিসের ডিশ, কি বৃত্তান্ত, কিছুই বুঝতে না পেরে আমি বললাম, দাঁড়ান না, আগে কথা বলতে দিন না সাহেবকে। তো তখন সাহেব বলছে যে ওই ডিশ অ্যান্টেনা বেচে দিতে হবে, নতুন ডিশ কেনা হবে, আর পুরনো ডিশের কত দাম পাওয়া যাবে। ও হরি, এতক্ষণে বুঝলাম, ডিশ অ্যান্টেনা। ওই অর্জুনবাবু কথিত ওই যে হলদে বাড়ি, পেছনের দিকে যে বাড়িটা, তার ছাদে মস্ত একটা ডিশ অ্যান্টেনা আছে, কিন্তু সেই অ্যান্টেনা তো ব্যবহার করবার কেউ নেই এখন এই বাড়িতে। ওটা বেচে একটা নতুন ডিশ কিনবার একটা এরা প্রয়োজনীয়তা অনুভব করেছে, কিন্তু দরকার কি কেনার? অবশ্য আমার তো এসব প্রশ্ন করা মানায় না, আমি আদার ব্যাপারী, দোভাষীর কাজ করব, অত ডিশের খবর নিয়ে তো কাজ নেই। লোকটিকে ডিশের ব্যাপারটা বাংলায় বলতেই সে বলে, পুরনো ডিশ এখন কোথায় বেচবো বলুন তো? পুরনো ডিশ কেউ নিতে চায় না, যদিও খুব ভালো কন্ডিশন। আর অত বড় ডিশ অ্যান্টেনা কে নেবে বলুন তো? কেবল অপারেটরদের বলে দেখতে পারি, তাও নেবে কিনা সে গ্যারান্টি আপনাকে আমি দিতে পারছি না। তো চিফ অ্যাকাউন্টেন্টকে সে কথা জানাতে সে আবার রেগে যাচ্ছে, বলছে নতুন ডিশের কীরকম দাম সেটাও সে জানতে চায়। লোকটা 2 রকম দাম বলল, একটা ছোট ডিশের, অন্যটা একটু বড় ডিশের। অ্যাকাউন্টেন্ট আবার সকালবেলার মতো আচরণ শুরু করেছে, বলে ডিশের দামের উপর 30,000 টাকা বেশি দাম লিখে রসিদ নিয়ে এসো, বড় ডিশ কিনবো। কি আর করবো, ওই কথাই বাংলা করে আমি লোকটিকে বললাম। লোকটা শুনে কিরকম হকচকিয়ে গেছে, বলছে, বাপ রে বাপ, এসব কি বলছে? এরকম খদ্দের আমি দেখিনি আজ অব্দি। এখন অ্যাকাউন্টেন্টকে তো সেই কথা রাশিয়ান অনুবাদে করে বলতে হবে। বললাম, লোকটা বলছে ও ভেবে দেখছি। ভেবে দেখার কি আছে? 30,000 আমাকে ক্যাশ দেবে, ওকে বলে দাও, তারপর চেকে লিখে দেবো পুরো টাকাটা। বলে দিলাম যে ক্যাশে দিয়ে দেবেন ওকে 30,000, কেমন?
আর পুরো অ্যামাউন্টটা চেকে পেমেন্ট হবে। তো তো সাহেব 30,000 আগে হাতে হাতে নিয়ে নেবে। ডিশের লোকটা ফ্যাট করে হেসে দিয়েছে। অ্যাকাউন্টেন্ট কিন্তু টোটাল গম্ভীর। লোকটা বলছে, বাবা গো, এরকম খোলাখুলি পুকুর চুরি আগে দেখিনি। এমনিতে দেখলে বোঝা যায় না, কিন্তু কি বলবে বলুন তো, এরকম চোর। প্লিজ হাসবেন না, আমার অবস্থাটা একটু বুঝুন। আমি লোকটিকে বললাম, আর অ্যাকাউন্টেন্টকে অনুবাদ করে বললাম, ও ব্যবস্থা করবে, তবে 2 দিন সময় লাগবে। যাবতীয় জালি রসিদ, তৎসংক্রান্ত চিঠিপত্র এসব লেখা আমাকেই করতে হচ্ছিল। এরপরে সমস্ত তো অফিস সেক্রেটারির কাজ, তাই না? আর গাড়ির ব্যাপারেও ওই অ্যাকাউন্টেন্ট 3 লাখের থেকে 1 টাকাও কমাতে কিন্তু রাজি হলো না। তো এই ধরনের লেখাপড়ার কাজের জন্য লোক এলেই ও বউকে ঘর থেকে বের করে দিত। হয়তো বউয়ের সামনে চুরি করতে লজ্জা পায়, হতেও পারে। আর আমায় খুব বিশ্বাস করে, আর দরাদরির ব্যাপারেও বলে, লোকটাকে চাপ দাও, একদম কমাবে না টাকার অঙ্ক। লোকগুলো মনে করে আমারও বুঝি কিছু বকরা আছে, কিছু কমিশন আছে এতে। একজন বলেছিল, ম্যাডাম আপনার কমিশন থাকে না এতে? আমার খালি ইচ্ছে করে এসব কথা ফাঁস করে দিই, কিন্তু ফাঁস করলে তো তক্ষুনি চাকরি নট হয়ে যাবে। আমার জায়গায় আরেকজন এসে এই চুরিতে সাহায্য করবে, আর চুরি তো বন্ধ হবার নয়। তা কার সঙ্গে আলোচনা করবো এই বিষয়ে? সুরঞ্জনা, অর্জুন বাবু, নাকি মিশা? সুরঞ্জনাকে ট্রাস্ট করা যায় না, কখন কোথায় কাকে লাগিয়ে দেবে। আর মিশাও কিন্তু লাবানভের বন্ধু কিনা সেটা তো আমি জানি না। ও নিজেও তো খুচরো চুরিচামারি করে। ওকে নয়, অর্জুন বাবুকে বললাম ঘটনাগুলো। উনি কিন্তু একটু আশ্চর্য হলেন না। মানে এর আগে এমন ঘটনা যে একেবারেই হয়নি তা নয়, উনি অনেক কিছু জানেন, একটু রং চড়িয়ে বলেন হয়তো, তবে ওর অভিজ্ঞতা অনেক। সব কথা তো হুট করিয়ে উড়িয়ে দেবার মতো নয়। আচ্ছা অর্জুনবাবু, এই লাবানব যে সব জোচ্ছুরির কাজ আমাকে দিয়ে করায়, কেন বলুন তো? মিঠুবাবুকে বলতে পারে না? মিঠুবাবু তো সব ব্যাপারে একেবারে এক্সপার্ট। মিঠুকে বলবে লাবানব? ভুলে গেলেন ওর বউয়ের সঙ্গে মিঠুর কেলেঙ্কারির কথা? চুরিতে মিঠুকে টেক্কা দেবে বলে মাঠে নেমেছে ও। আমাদের কি?